নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকদিন মালদ্বীপের খবর করা হয় না, কারণ মালদ্বীপ একটু নজরের আড়ালে চলে গিয়েছিল। এই বাংলাদেশ করে মালদ্বীপের খবর আর করা হয় না। মালদ্বীপের খবর নিতে গিয়ে দেখি মালদ্বীপের অবস্থা খুব খারাপ। মইজু সাহেব এখন দেউলিয়া হয়ে গেছেন। হ্যাঁ, মইজু সাহেব দেউলিয়া হয়ে গেছে। এখন প্রেসিডেন্ট মইজু এখন ভারতের প্রধানমন্ত্রীর হাতে পায়ে ধরছেন, এখন ভারতবর্ষে আসছেন। খবরটা আমি একটুখানি পড়ি। মালদ্বীপের প্রেসিডেন্ট মইজু খুব শীঘ্রই ভারত সফর করবেন বলে মুখপাত্র জানিয়েছেন। খবরটা হয়েছে 10 সেপ্টেম্বর। এই খবরটা প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের মুখপাত্র হিনা ওয়ালিদ তিনি বলেন যে ভারতের সফরের সঠিক তারিখ এখনো চূড়ান্ত হয়নি। উভয় পক্ষ একটি তারিখ নিয়ে আলোচনা করছে, যা উভয় দেশের নেতাদের সুবিধে ঠিক হবে। সান অনলাইন নিউজ পোর্টাল এই খবরটা দিয়েছে। ব্যাপারটা হচ্ছে, এখন মইজু এত তাড়াহুড়ো করছে কেন? এর আগে 9 আগস্ট আপনাদের মনে আছে, আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দুদিনের সফরে ওখানে গিয়েছিলেন। তা 28টা দ্বীপের সংস্করণের কাজ এবং একটা লিজ নিয়ে তো কাল ওখানে টাকাটা যে খাটাবে, সেই টাকাটা খাটাবে কেন? কাল যদি বলে আপনার টাকার কোনো মূল্য নেই, আপনি ভাগুন, তাহলে ভারত কি করবে? তাহলে ভারতকে লিজ দিতে হবে। ওই 28টা দ্বীপ ভারতকে লিজ দিয়েছে। ভারত সেখানে পুরো সংস্কার এবং আপনার সোয়ারে সমস্ত কিছু করে দ্বীপটাকে পুরো রেডি করবে। রেডি করা মানে কি, একটা একটা করে দ্বীপ রেডি করবে এই কারণে যে যদি ভবিষ্যতে কখনো সুনামি আসে, কারণ মালদ্বীপ সমুদ্রের থেকে মাত্র 3 মিটার ওপরে যে দ্বীপগুলো রয়েছে, যদি সুনামি আসে তাহলে দ্বীপ শুদ্ধ সব ধুয়ে চলে যাবে। ওগুলো আবার প্রবাল দ্বীপ, ফলে প্রবাল দ্বীপগুলোকে ঘিরে একটা প্রাচীর তৈরি করে সেইখানে পুরো কাজটা হবে, যেটা মানে টেকনোলজি মালদ্বীপের কাছে নেই। একমাত্র ভারতবর্ষের কাছে আছে, জাপানের কাছে আছে, আর জার্মানির কাছে আছে। ইউএস এর কাছে তো আছেই, অবশ্যই আছে। আমরা ইউএস এর সঙ্গে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে এইটা আমরা নিয়েছিলাম। সেই কাজটা করার জন্য কিন্তু 28টা দ্বীপ কিন্তু লিজ দিয়েছিল ভারতকে। এখন ওর ভেতরের কি অবস্থা? মইজুর এই অবস্থা হলো কি করে? এই যে নাচানাচি করে একেবারে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মতো আমাকে চীন দেখিব। হ্যাঁ, কত চীন দেখিব। মইজুকে তো দেখেছি, মইজু এখন অগাধ নোনা জলে পড়ে আবুডুবু খাচ্ছিল মইজু। একসময় গিয়ে তো চীনের কোলে, জিনপিং এর কোলে বসে পড়েছিল। জিনপিং তো তাকে মাথায় রাখবে না পায়ে রাখবে, সে এই করে 34টা না কটা দ্বীপ লিজ নিয়ে হাঁটিয়ে দিয়ে সেখানে একটা পোর্ট তৈরি করে একটা জাহাজ তো ওখানে ঢুকিয়ে দিয়েছে, গোয়েন্দা জাহাজ। এই নিয়ে ভারতের সঙ্গে তো ব্যাপক মানে গন্ডগোল হলো। ভারত পুরো মুখ ফিরিয়ে নিল, আবার ধুয়ো তুললো কি সমস্ত সৈন্য ফিরিয়ে নিতে হবে, চিকিৎসক ফিরিয়ে নিতে হবে। ভারত সব চিকিৎসক, সৈন্য কর্মী যত আছে, শ্রমিক সব ফিরিয়ে নিয়েছে। এবার যখন দেখছে যে আমাদের তো আর চীন তো ফিরে তাকাচ্ছে না, কারণ চীনের মতলব তো শেষ হয়ে গেছে, চীন তো তাই করে। এই যে আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের যেগুলো নাচানাচি করছে না, ওদের ক্ষেত্রেও সেটাই হবে। খুব নাচছে তো, চীনের কোলে গিয়ে বস, একটু মালদ্বীপকে দেখে শেখ। আর মালদ্বীপকে দেখেই তো এরা তো ইন্ডিয়া বয়কট করেছিল এবং বলেছিল কি, অমন ছোট দেশ মালদ্বীপ যদি কইরা দেখাতে পারে তাহলে আমরা পারুম না কেন? সেই নিয়ে তো খুব বিপ্লব হইল। ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়ান পণ্য বয়কট, ইন্ডিয়ার পণ্য সমস্ত আমরা নিব না, আমরা খাবো না। মুখে বলছে খাবো না, বাজারে গিয়ে কিন্তু ইন্ডিয়ান পণ্যটাই খোঁজে। হ্যাঁ মশাই, ইন্ডিয়ান পণ্য ছাড়া হয় না। আমাদের এখানে বোরোলিন আছে না, আপনার আমার এখানে ড্রয়ারের কোনায় পড়ে থাকে। এই বোরোলিন একটা ওখানে নিয়ে যাবেন, এই বোরোলিনের 50 টাকা দাম হলে ওখানে 250 টাকা 300 টাকায় বিক্রি হয়, ব্ল্যাকে বিক্রি হয় বোরোলিন। শুধু মেড ইন ইন্ডিয়া ছাপ থাকলেই হলো, তাহলেই মাল চলে যাবে। মেড ইন ইন্ডিয়া ছাপ থাকতে হবে, সে আপনি যাই সরাহুয়া মাল দিন তাতেও হবে। এবার ফিরে আসি মালদ্বীপের কথায়।
মালদ্বীপের এই অবস্থা হলো কেন? মালদ্বীপ একটা সরকারি বন্ড করেছিল, টাকার অভাব, তার জন্য সরকারি বন্ড করেছিল মহিষু, সরকারি বন্ড করে বিভিন্ন জায়গা থেকে টাকাগুলো তুলছিল। এখন সেই সরকারি বন্ডের অবস্থা খুব খারাপ, যেটা বেরিয়েছে খবরে, সরকারি বন্ড বিক্রির ধুম, দেউলিয়া হওয়ার পথে মালদ্বীপ, উদ্ধারে বন্ধু খুঁজছে দ্বীপরাষ্ট্র। দেউলিয়া হয়ে গেছে কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা হয়নি। ভারতবর্ষ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে মালদ্বীপ বিশ্ব ব্যাংকের খাতায় দেউলিয়া, বিশ্ব ব্যাংক আর টাকা দেয় না। এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যারা লাফালাফি করছে না, দেউলিয়া হওয়ার পরে কিন্তু আর কেউ টাকা, একেই তো নির্বাচিত সরকার নয়, অনেক টাকা পাওয়ার ব্যাপারে অনেক ঝামেলা রয়েছে। তাও আমেরিকার জন্য হয়েছে এটা, তাহলে আমেরিকা বাধ্য কিছু টাকা পয়সা দিতে, ঘুরিয়ে ফিরিয়ে হলেও আমেরিকা কিছু টাকা পয়সা দেবে। আর যদি মনে করে থাকে যে আমেরিকা ইউরোপ তাদের এসে এখানে সামলাবে, তাদের পেছনে ওই ইউক্রেনের মতো দাঁড়াবে, তাহলে তো মূর্খের স্বর্গে বাস করছে। কারণ এখানে চীন আছে, রাশিয়া আছে, ভারত আছে, ওই আপনার মেডিটেরিয়ান সি থেকে আর এতে ঢুকতে পারবে না, ইন্ডিয়ান ওশানে ঢুকতে পারবে না, ওই মেডিটেরিয়ান সিতেই আটকে যাবে। অবশ্য এটা ম্যাপটা তো সামুদ্রিক ম্যাপ, পৃথিবীর ম্যাপ দেখে না, সামুদ্রিক ম্যাপ কি দেখবে মশাই, ছাড়ুন। আচ্ছা, খবরটা সুসুক পরিচিত ইসলামিক বন্ড নামে বন্ড বার করেছিল। শরিয়া মেনে তৈরি এই সরকারি বন্ড প্রচলিত মূলত ইসলামিক রাষ্ট্রগুলিতে। এক দশকে বিশ্ব বাজারে শোষকের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পেয়েছিল। চরম আর্থিক সংকটের মুখে ভারতের দক্ষিণ পশ্চিমে ভারত মহাসাগরের উপর অবস্থিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, বিনিয়োগকারীরা দলে দলে সে দেশের শুশুক বন্ড বিক্রি করে দেওয়ার কারণেই নাকি পরিস্থিতি আরো খারাপ হয়েছে। হঠাৎ করে মালদ্বীপের অবস্থা যখন খারাপ হয়ে গিয়েছে, ভারত যখন মুখ ফিরিয়ে নিল, চীন যখন পিঠ দেখিয়ে দিল, মহিষুকে লাত মেরে তাড়িয়ে দিল, তখন লোকে বুঝতে পেরেছে, ইসলামিক কান্ট্রিগুলো বুঝতে পেরেছে শুশুকের অবস্থা কিন্তু সমুদ্রে যাওয়ার মতো অবস্থা হয়েছে। সুতরাং শুশুক বেচে। এই শুশুক বিক্রির এত ধুম পড়ে গেল যে মালদ্বীপের টাকা পয়সা টানাটানি হয়ে গেল। মালদ্বীপের যা অর্থ মালদ্বীপের ঢুকেছিল সেন্ট্রাল ব্যাংকে, মালদ্বীপ সেন্ট্রাল ব্যাংক থেকে সেই অর্থগুলো সমস্ত বেরিয়ে গেছে। ফলে এখন বন্ড বিক্রি করেছো, বন্ড যদি কেউ তোমার কাছে এখন বিক্রি করে টাকা চায়, তুমি টাকা দিতে বাধ্য। আমেরিকা মুদ্রা ডলারের বিনিময় নিরিখে শুশুকের দাম সম্প্রতি 70 সেন্ট করে কমে গিয়েছে, যা আগামী দিনে আরো কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই আবহে মালদ্বীপ দেউলিয়া হতে পারে এমন আশঙ্কাও ছড়িয়েছে। দেউলিয়া হতে পারে না, মালদ্বীপ দেউলিয়া হয়ে গেছে। 50 মিলিয়ন টাকা রয়েছে একটা দেশের কাছে ব্যাংকে, তার সেন্ট্রাল ব্যাংকে 50 মিলিয়ন টাকা রয়েছে, বিলিয়নও নেই। 1 বিলিয়ন টাকা তো আমাদের ওই ইলেকট্রিক কোম্পানিগুলো বাংলাদেশের কাছে পায়, 1 বিলিয়ন টাকা। আর মালদ্বীপের মতো একটা দ্বীপ রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র তো বটে, তার ব্যাংকে, সেন্ট্রাল ব্যাংকে পড়ে আছে 50 মিলিয়ন। আমাদের আদানি গ্রুপ কত পায়? 800 মিলিয়ন বাংলাদেশের কাছে। আদানি গ্রুপ যে টাকাটা ফেলে রেখে দিয়েছে, সেই টাকাটাও মালদ্বীপের সেন্ট্রাল ব্যাংকে নেই। তাহলে দেশ চলবে কি করে? ফলে এখন মোদিজির সঙ্গে দেখা করার জন্য উঠে পড়ে লেগেছে। মোদিজির একটা অ্যাপয়েন্টমেন্ট তাদের চাই, মোদিজির অ্যাপয়েন্টমেন্ট না হলে পরে হবে না। মাঝে আমি এই বাংলাদেশের একটা টেলিভিশনে টক শো দেখছিলাম। এই টক শো এটা বলছে যে ভারতবর্ষের চারদিকে যে প্রতিবেশী দেশগুলো আছে সেগুলোর সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক খুব খারাপ। শ্রীলঙ্কার সঙ্গে খারাপ, মালদ্বীপের সঙ্গে খারাপ, নেপালের সঙ্গে খারাপ, আচ্ছা মায়ানমারের সঙ্গে খারাপ, সবার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক খুব খারাপ। আমি একটা একটা করে বলি। শ্রীলঙ্কাকে উদ্ধার করলো কে? ভারত। ডুবিয়েছিল কে? চীন। আচ্ছা, মালদ্বীপকে ডুবিয়েছিল কে? চীন। উদ্ধার করতে আবার নেমেছে কে? ভারত। সম্পর্ক খারাপ তো আমি বলে দিচ্ছি। নেপালের কেপি শর্মা ওলি, তিনি চীনের সঙ্গে খুব গদগদ হয়ে গেছিলেন। চীনের যে অ্যাম্বাসেডার, মহিলা অ্যাম্বাসেডার ছিলেন, তাকে তো ভাই কোলেই তুলে নিয়েছিলেন, বা তার কোলে গিয়ে হয়তো বুড়ো বয়সে বসে পড়েছিলেন।
তার সঙ্গে এত মাখো সম্পর্ক ছিল। এবং তারপরেতে চীনের আর এক রাষ্ট্রদূত খবর পাঠায় বিদেশ মন্ত্রকে, চীনের বিদেশ মন্ত্রকে, সেই রাষ্ট্রদূতকে তখন, এই মহিলা রাষ্ট্রদূতকে তখন ফিরিয়ে নেওয়া হয়। বকলম ওই মহিলা রাষ্ট্রদূত কিন্তু নেপাল চালাতেন, এইরকম খবরও পাওয়া গেছে। সেই চীন ধোকা এমন দিয়েছে, ধোকা খাওয়ার পর এখন কেপি শর্মা ওলি এখন দিন রাত কিন্তু ভারতবর্ষের মোদির এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য দৌড়ে বেড়াচ্ছে। 1 মাস হয়ে গেছে, ওই মহিষুর মতো ঝুলিয়ে রেখে দিয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন না, আর অ্যাপয়েন্টমেন্ট অত তাড়াতাড়ি দেবেনও না। কারণ আমাদের সঙ্গে নেপালের বহু বেটির সম্পর্ক ছিল, এখনো নেপালি গোর্খা বাহিনী আমাদের এখানে আছে। নেপালে যাওয়ার জন্য পাসপোর্ট লাগতো না, ওই প্রচন্ড এসে প্রথম একটা ওয়াল তুলে দিল, যদি যাওয়া আসা যায়, কিন্তু একটা ওয়াল তুলে দিয়েছিল। তখন থেকে ভারতের কিন্তু নেপালের ওপরে একটা রাগ রয়ে গেছে। তো যাই হোক, বিপদে পড়লে কিন্তু প্রতিবেশীর সামনে কিন্তু ভারতই এগিয়ে যায়, নেপালের ব্যাপারেও যাবে, একটু নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আর মায়ানমারের সঙ্গে এখন সম্পর্ক হবে কি করে? মায়ানমারে এখন গৃহযুদ্ধ চলছে, গৃহযুদ্ধের মধ্যে এখন কার সঙ্গে আপনি কথা বলবেন? না শাসক আছে না অপোজিশন আছে, সবাই সবাইকে মারছে, সুতরাং কথা বলার তো লোক নেই, তাহলে কার সঙ্গে কথা বলবেন? আর রইল শেষে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ। আমরা দেখছি 12 কত 12, আমাদের শিক্ষা দেবে কি? আমাদের ইলিশ আমরা দিব না, দিস না ইলিশ দিস না। তো ইলিশ ছাড়া কিছু বাঙালি ইলিশ খায়, তার জন্য গঙ্গার ইলিশ কিন্তু যথেষ্ট। আমরা চিরকাল গঙ্গার ইলিশই খেয়ে এসছি, পদ্মার ইলিশ আসে কোথায়? আর পদ্মার ইলিশ বলে এখানেতে চিটিংবাজ ছেলেগুলো সব গঙ্গার ইলিশ খাওয়ায়, কারণ আমরা তো চিনি না। যা চিনি না সে তো বলতেই হবে আমি চিনি না, আমাদের টুপি মারা সোজা। তা তোরা ইলিশ পাঠালি কি ইলিশ পাঠালি না, তাতে কি আসে যায়? আর রেস্ট অফ বেঙ্গল তারা তো মাছই খায় না, হয় তারা চিকেন মাটন খায়, আর নাহলে পরে তারা নিরামিষাসী। ইলিশ অত কাঁটার জিনিস তারা খাবে কি করে? একমাত্র বাঙালি খায়, তো বাঙালি কেউ গঙ্গার ইলিশ খাবে। কিন্তু আমাগো ভিসা চাই, আমাগো পেঁয়াজ চাই, আমাগো আলু চাই, আমাগো চাল চাই, আমাগো চিনি চাই, আমাগো গরুর খাবার চাই, আমাগো সার চাই, সব কিন্তু চাই। আবার ঝুলিয়ে রেখেছে ইন্ডিয়া বয়কট। সেই ইন্ডিয়া বয়কটের একজন মাতব্বর, গতকাল খবরটা করেছি, ইন্ডিয়া বয়কটের একজন মাতব্বর সে এখন বলছে ভারতের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে হবে। আর তো কেন ভাই, তোমাদের যে মুমিন আছে, পিনাকি ভট্টাচার্য, যে ফ্রান্সে পালিয়ে গিয়ে বসে আছে। আচ্ছা দর্শক, পিনাকি ভট্টাচার্য ব্যাকগ্রাউন্ড বলি। এই পিনাকি ভট্টাচার্য যখন দেশে ছিল তখন ছিল কমিউনিস্ট। সেই সময়তে ও একটা ওষুধের কারখানা করেছিল, আর সেখানে ক্যাপসুল তৈরি করতো, ক্যাপসুলের ভেতরে থাকতো আটা। এটা নিয়ে যখন এবার মামলা ধরা পড়ার পর মামলা যখন হতে যাবে, তখন পিনাকি ভট্টাচার্য গা ঢাকা দেয়। গা ঢাকা দিয়ে ও চলে যায় সোজা বিএনপির হেফাজতে। বিএনপি ওকে 3 মাস লুকিয়ে রেখে দেয়। এই 3 মাস ও দাড়ি ফাড়ি বড় করে, ফেস টুপি মাথায় দেয়, একটা নকল পাসপোর্ট তৈরি করে বিএনপি তাকে বিদেশ দুবাই হয়ে ফ্রান্সে পাঠিয়ে দেয় এবং বলে প্রতি মাসে তোমরা আমায় টাকা দেবো, কিন্তু তোমার উপরে একটাই শর্ত থাকবে, তুমি এখন থেকে বিএনপির হয়ে কাজ করবে। তারেক রহমান ওখান থেকে সমস্ত টাকা পয়সা তারেক রহমান দিত পিনাকি ভট্টাচার্যকে। পিনাকি ভট্টাচার্য তখন থেকে বিএনপির হয়ে মুমিনগিরি করতে শুরু করলো, কট্টর হাসিনা বিরোধী। এটা হচ্ছে একটা অপরাধী, ওর বিরুদ্ধে মামলা চলছে। কত বাচ্চা অসুস্থ হয়ে মারা গিয়েছে ওই ময়দা ভর্তি ক্যাপসুল খেয়ে। অ্যান্টিবায়োটিক বলে ময়দা ভর্তি ক্যাপসুল বিক্রি করতো। আমি তো বলছি, যদি আমি ভুল বলে থাকি আমার বিরুদ্ধে মামলা কর,
মামলা কর না। পিনাকি ভট্টাচার্যকে বলছি, আমি যদি ভুল তথ্য দিয়ে থাকি আমার বিরুদ্ধে মামলা করুন। তারপরে তার তো অ্যারেস্ট ওয়ারেন্ট হলো, তাকে ফ্রান্সের পুলিশ একবার ধরলো, সে কোর্টে গেল, গিয়ে জামিন নিয়ে এখনো ফ্রান্সে রয়েছে, আর ওখান থেকে বাত্তাল্লা মেরে যাচ্ছে। এই সমস্ত কিছু কিন্তু অর্গানাইজ করেছিল বিএনপির। এখন তো সেই মুমিনের কাছে যাও, মুমিনকে বলো ফ্রান্স থেকে খাবার পাঠাতে, ম্যাক্রো খাবার পাঠাবে পিনাকি মাধ্যমে, পিনাকি অনুরোধ করলেই পাঠাবে। আমরা জাহাজে করে বিদ্যুৎ আনবো, চীন থেকে আমেরিকা থেকে জাহাজে করে বিদ্যুৎ আনবো। আরে পাগল না মাথা মোটা, জাহাজে করে বিদ্যুৎ কি বস্তু? জাহাজে করে নিয়ে আসবে, প্লেনে করে নিয়ে আসবে? ছাগল কোথাকার, মাথা মোটা। যাই হোক, বাংলাদেশের সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।